টিবিএস মার্কেটসের আজকের পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মাহফুজুল্লাহ বাবু। দর্শক, আসলে এখন বাজারে ইনস্টিটিউশনাল ফান্ডগুলোই একটা স্ট্রঙ্গার রোল প্লে করছে, যেখানে কিনা আমরা হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়ালদেরকে দেখছি অনেকটা ইনঅ্যাক্টিভ, বা কি বলা যায়, তারা এখন আসলে মার্কেট মেকিং রোলে নাই। তো এর মাঝখানে বাজারে আসলে অ্যানালিস্টদের রোলটা, রিসার্চ অ্যানালিস্টদের রোলটা অনেক স্ট্রঙ্গার আগের চাইতে। তারা মোটামুটি যে ধরনের কল নিচ্ছেন, আমরা এগুলোর রিফ্লেকশন আসলে মার্কেটের গতিবিধিতেও দেখতে পাচ্ছি। আইডিএলসি সিকিউরিটি, ওয়ান অফ দ্য টপ ব্রোকারেজ ফার্ম আমাদের দেশের, তারা তাদের রিসেন্ট যে 25 সালের জন্য যে একটা রিসার্চ রিপোর্ট প্রিপেয়ার করেছে, সেখানে তারা এক্সপেক্ট করছেন যে বছরের প্রথমার্ধ আসলে কিছুটা স্লাগিশ যাবে, যেটা ইন্টারেস্ট রেট অ্যান্ড আদার ফ্যাক্টরস আমরা জানি। আর সেকেন্ড হাফটা যাবে হচ্ছে রোবাস্ট, কম্পারেটিভলি ভালো ফান্ড ফ্লো থাকবে, ইকুইটি মার্কেট পারফরমেন্স ভালো থাকবে। আজকে আমাদের আমন্ত্রিত অতিথি, এই রিপোর্টার যে আপনার মেইন অথর, তিনি হচ্ছেন যে তনয় কুমার রয়, হেড অফ ইকুইটি রিসার্চ, আইডিএলসি সিকিউরিটিজ। তার কাছ থেকে আমরা শুনবো। তনয় ভাই, স্বাগতম। থ্যাংক ইউ। একটা খুব ক্লিয়ার কল যে প্রথম 6 মাস যেমনই যাক, পরের 6 মাস ভালো যাবে, স্টিল একটা আশা মানুষ দেখতে পাচ্ছে আপনাদের ইয়েতে। আমার প্রশ্ন হচ্ছে যে প্রথম 6 মাস নয় কেন? সো ক্যাপিটাল মার্কেটের সাইকেলটা হচ্ছে ইন্টারেস্ট রেট সাইকেলের সাথে কানেক্টেড। যখন ইন্টারেস্ট রেট ড্রপ হয়, তখন হচ্ছে ক্যাপিটাল মার্কেটে মানি মার্কেট থেকে টাকা যায়, এবং তখন ইনভেস্টররা ওখানে অপরচুনিটি খুঁজে পায়। সো বাংলাদেশে আমি যদি দেখি কেন ইন্টারেস্ট রেট বেশি, এর মেন রিজন হচ্ছে এখন বাংলাদেশে ইনফ্লেশন হচ্ছে হাই, এবং খাবারের ইনফ্লেশন মানে ফুড ইনফ্লেশন এটা অনেক বেশি দেখেই হচ্ছে ইনফ্লেশন এখন বেশি আছে। সো তার মানে আমার যদি ইন্টারেস্ট রেট কমতে হয়, ইনফ্লেশন কমতে হয়, আমাকে হচ্ছে ফুড ইনফ্লেশনটা কমতে হবে। তো হিস্ট্রিক্যালি দেখা গেছে বাংলাদেশের ইনফ্লেশন হয় কেন? বিকজ কারেন্সি ডেপ্রিশিয়েট করে। এই জন্য আমরা ইম্পোর্ট ডিপেন্ডেন্ট কান্ট্রি, আমাদেরকে খাবার বা অন্যান্য র মেটেরিয়াল যেগুলো সেগুলো হচ্ছে ইম্পোর্ট করতে হয়। সো যেহেতু কারেন্সি ডেপ্রিসিয়েশন হয়েছে 86 টাকা থেকে 120 টাকা, 22 টাকার লেভেলে চলে আসছে, এর আমরা এক্সপেক্ট করি যে এত বিশাল একটা ডেপ্রিসিয়েশন হওয়ার পর বাংলাদেশে হচ্ছে আর হচ্ছে ডেপ্রিসিয়েশন করার জায়গা অ্যাকচুয়ালি অনেক কম। বিকজ আমাদের কারেন্ট অ্যাকাউন্ট একসময় ডেফিসিট ছিল হচ্ছে $3.9 বিলিয়ন গত বছর 5 মাসে, বাট এই বছর এই ফিসকাল ইয়ারে আমরা যদি দেখি 5 মাসে হচ্ছে ডেফিসিট কমে এসেছে $233 মিলিয়ন। সো বুঝতে পারছি যে কারেন্সির দিক থেকে স্টেবিলিটি আসছে। সো কারেন্সি যদি একবার ডেপ্রিশিয়েট করে, সেটা প্রাইসিং এর মধ্যে ইনফ্লেশনের ইম্প্যাক্টটা 1 বছরের মতো থাকে। আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গেছে, সেটা বেড়ে গেছে। আর পজিটিভ সাইডে আমরা দেখতে পারি যে আমাদের যে খাবারের ইনফ্লেশন, এটা মাঝখানে বেড়ে গিয়েছিল। আরেকটা রিজন ছিল হচ্ছে বন্যার কারণে জুলাইতে, তখন হচ্ছে আমনের চাষাবাদ হয়, যেটা টোটাল রাইস প্রোডাকশনের 40%-এর মতো। সো এটা হচ্ছে এফেক্টেড হয়েছে। তো সামনে শীতের যখন ফসল আসা শুরু করে ডিসেম্বর জানুয়ারিতে, আমরা দেখতে পাচ্ছি যে বাজারে জিনিসপত্রের দাম অলরেডি একটা কমা শুরু করছে। অ্যাট দ্য সেম টাইম রমজান মাস সামনে আসছে, সো এই জন্য ফুড ইম্পোর্টও করা হচ্ছে বেশি। আর সামনে গিয়ে এপ্রিল থেকে জুড়ে বোরোর ফলনটা আসবে, যেটা হচ্ছে টোটাল বাংলাদেশ যে ধান প্রোডাকশন হয় তার হচ্ছে প্রায় অর্ধেক। সো তখন হচ্ছে ন্যাচারালি দেখা যায় বাংলাদেশের ইনফ্লেশন কমে যায়। হিস্ট্রিক্যালি তাই দেখা গেছে গত 10-15 বছর ট্র্যাক রেকর্ডে। সো সবকিছু মিলে আমরা এক্সপেক্ট করছি যদি কারেন্সি স্টেবল থাকে এবং নতুন ফসল আসার পর যদি ইনফ্লেশন কমে, লজিক্যালি ইন্টারেস্ট রেট কমা উচিত এবং অ্যান্ড দেন ক্যাপিটাল মার্কেট ভাইব্রেন্ট হওয়া উচিত। আচ্ছা, এর মাঝখানে এনার্জি নিয়ে আপনার একটা দুশ্চিন্তা আছে, আমাদের অনেক গ্যাসের বা বিদ্যুৎ নিয়ে দুশ্চিন্তা হচ্ছে, ম্যাক্রো ইকোনমিক বা আমাদের ফিসকাল সাইডে নানা রকমের আছে। এগুলো আসলে মার্কেটকে কিভাবে ইম্প্যাক্ট করতে পারে? হিস্ট্রিক্যালি আমি যদি বাংলাদেশের মার্কেটে যে র্যালিগুলো হয়েছে এগুলো যদি হচ্ছে অ্যানালাইসিস করে দেখি, তাহলে দেখতে পারবো যে ইন্টারেস্ট রেট কমাটা হচ্ছে ওয়ান অফ দ্য মেজর রিজন। 2017 বলি, 2014 দিকের কথা বলি, কিংবা 2008-9 যে বিশাল রেটটা হলো সেটাও দেখি, প্রত্যেকটা টাইমেই হচ্ছে ইন্টারেস্ট রেট কম হওয়াটা ওয়ান অফ দ্য মেজর ড্রাইভার ছিল। অন্য বাকি যে ইস্যুসগুলো আছে এগুলো দেখা যায় যে ইম্প্যাক্ট কম বেশি কোম্পানির আর্নিংসে ফেলে, বাট ইনফ্লেশনই হচ্ছে মেইন ইনফ্লেশন আর ইন্টারেস্ট রেট হচ্ছে বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটের মেইন ড্রাইভার, যে কারণে হচ্ছে মানি মার্কেট থেকে ক্যাপিটাল মার্কেটে টাকা যায় অথবা ক্যাপিটাল মার্কেট থেকে হচ্ছে মানি মার্কেট টাকা যায়। তো আমার কাছে মনে হয় সবকিছু মিলে ইন্টারেস্ট রেটটা কোন দিকে যাচ্ছে এটা হবে মেজর ড্রাইভার, যে মার্কেট কিভাবে বিহেভ করছে। আচ্ছা, ট্রেজারির যে ইন্টারেস্ট রেট, সেটা সুদ বা ইল দুটাই কমতে শুরু করেছে। আপনাদের কল কি যে দিস ইজ এনাফ আর আরো বাড়ার চান্স আছে?
ইন্টারেস্ট রেট 10 বছর যদি বলি, 10 বছর যে বন্ডটা, এটা হচ্ছে মে মাস থেকে অ্যাকচুয়ালি 12.5%-এর কাছাকাছি যাওয়া শুরু করে এবং হাইস্ট মনে হয় 12.6%-এর কাছাকাছি যায়। অ্যান্ড দেন হচ্ছে লাস্ট অপশনে দেখলাম 30 থেকে 40 বিপসের মতো ডাউন হয়েছে। সো এখন পর্যন্ত ইনফ্লেশন কিন্তু 10%-এর উপরে আছে। সো ইনফ্লেশন যদি হচ্ছে 10%-এর উপরে থাকে, ট্রেজারি বন্ড হচ্ছে একবার ইলটা হয়তো একবারে ড্রপ করবে না। সো এখন যেই কারণে ড্রপ হচ্ছে, আমার যেটা মনে হয় সেটা হচ্ছে ট্রেজারি বন্ডের ডিমান্ড সাপ্লাইয়ের কারণে। কারণ অনেকগুলো ভালো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, স্পেশালি ব্যাংক, যাদের হাতে সারপ্লাস মানি আছে, যারা হচ্ছে লোন এখন দিচ্ছে না, কম দিচ্ছে, তারা তারাই টাকাটা হচ্ছে ট্রেজারি মার্কেটে হচ্ছে ইনভেস্ট করছে। সো এখন যেহেতু ডিমান্ড হচ্ছে, সাপ্লাই বেশি, প্রবলি এটা একটা রিজন যে কারণে হচ্ছে লাস্ট উইকে বা লাস্ট মান্থে আমরা দেখেছি 30 থেকে 40 বিপসের মতো ইল ড্রপ করছে। কিন্তু ইনফ্লেশন যদি হচ্ছে 10%-এর উপর থাকে, তখন আমি হয়তো একবারে দেখবো না যে বন্ডের ইল্ড হচ্ছে আমার 12% থেকে 10% নেমে গেছে। সো ইন্টারেস্টটা ড্রপ করার জন্য আরো হয়তো কিছুদিন সময় লাগবে, স্পেশালি ইনফ্লেশনটা ড্রপ হতে হবে। সো এটা একবারে না হয়ে হয়তো স্টেজে হবে। আচ্ছা, তো এখন যদি আমরা বলি যে কেউ একটা ফ্রেশ ফান্ড নিয়ে আসে মার্কেটে, তারা কি জুন পর্যন্ত অপেক্ষা করবে, আর এখন থেকে ইনভেস্টমেন্ট শুরু করবে? বা আপনাকে 100 কোটি টাকার একটা ফ্রেশ ফান্ড যদি দেওয়া হয়, আপনি এটাকে কিভাবে? যারা হচ্ছে স্টক মার্কেটে ইনভেস্ট করে, যারা ইকুইটি ইনভেস্টর, তারা অ্যাকচুয়ালি কোনো ঘটনা ঘটার আগে থেকেই রিয়াক্ট করা শুরু করে। আমি যদি পাকিস্তান বা শ্রীলঙ্কার এক্সাম্পলও দেখি, কান্ট্রি একটা রিফর্মের মধ্যে দিয়ে যাচ্ছিল, ইনফ্লেশন অনেক হাই ছিল, ইন্টারেস্ট রেটও হাই ছিল। ইনভেস্টররা, ইকুইটি ইনভেস্টররা কিন্তু একদম ইনফ্লেশন কমে যাওয়া পর্যন্ত ওয়েট করে নাই। ইন্ডেক্স দেখা গিয়েছে যখন ইনভেস্টররা সিগন্যাল পাচ্ছে যে ইন্টারেস্ট রেট ড্রপ করবে, তখন তারা হচ্ছে ইনভেস্টমেন্টের জন্য প্রিপারেশন নিয়েছে। সো আমার যদি 100 কোটি টাকার পুরো টাকাটাই হচ্ছে যদি আমার বন্ডে ঢোকানোর প্ল্যান থাকো, তাহলে আমাকে হচ্ছে মে থেকে ডিসেম্বরের মধ্যে হচ্ছে বন্ড টাকা ঢুকিয়ে ফেলতে হতো। এই পর্যায়ে যদি আমি এখন নতুন করে টাকা নিয়ে আসি, এখন তো আমার ইন্টারেস্ট রেট ড্রপ করছে এবং এখন হচ্ছে এক্সপেকটেশন সামনে গোয়িং ফরওয়ার্ড হয়তো ইন্টারেস্ট রেট কমে যাবে। সো আমি মেজরিটি টাকা যদি অ্যালোকেট করতে হয়, তাহলে হচ্ছে ক্যাপিটাল মার্কেটের জন্য এখন প্রিপারেশন নিব, স্টক মার্কেটের জন্য? স্টক মার্কেটের জন্য। আচ্ছা, তো মেজরিটি বলতে আপনি 100 কোটির মধ্যে কত ইকুইটিতে, কত? সো আমি ধরে নিচ্ছি আমি এখন পুরো যে টাকাটা আছে এর আগে কোথাও কোনো ইনভেস্ট করিনি, একদম ফ্রেশ মানি নিয়ে আসছি। সো এই ক্ষেত্রে আই উড সে 60 থেকে 70% হচ্ছে আমার ক্যাপিটাল মার্কেটের জন্য প্রিপারেশন রাখা উচিত। 30 থেকে 40% প্রবাবলি হচ্ছে আমি লং টার্ম বন্ডে রাখবো। আর ক্যাপিটাল মার্কেটে যে টাকাটা, আমি পুরোটা হয়তো একবারে মার্কেটে ঢুকাবো না, কিছুটা ট্রেজারি বিলে রাখবো। লেটস সে যেই 60 থেকে 70% আমি হচ্ছে স্টক মার্কেটের জন্য রেখেছি, এর হাফ হচ্ছে আমি এখন থেকে ইনভেস্ট করা শুরু করবো। আর বাকিটা যখন আমি সার্টেন হব যে আমার ইন্টারেস্ট রেট ড্রপ করা শুরু করবে, তখন ঢুকাবো, যেটা কনফার্মেশন পাওয়ার পরে। আচ্ছা, কনফার্মেশনের জন্য অপেক্ষা করলে আসলে মিস আউটের রিস্ক কতটা আছে, বা আমার কস্ট বেড়ে যায় কিনা? সো আমি যদি যেটা বললাম একটু আগে, যে যারা স্টক ইনভেস্টর আছে, তারা হচ্ছে অ্যাকচুয়াল ঘটনা ঘটার আগেই এক্সপেকটেশন বিল্ড আপ করে এবং ওখান থেকেই হচ্ছে আগে থেকে মুভ করা শুরু করে। সো আমি যদি একদম বটম পিক করতে চাই শেয়ার প্রাইসের, তাহলে এটা হচ্ছে কখনোই হচ্ছে আমি করতে পারবো না। আবার যদি আমি একদম কারেন্ট একদম কনফার্মেশন পেয়ে ইনভেস্ট করতে চাই, তখন আমার হচ্ছে মিসিং আউট হওয়ার চান্সেস থাকে। সো এই জন্যই ব্যালেন্সড অ্যাপ্রোচ, যে যেই কোম্পানিগুলো নিয়ে আমি কনফিডেন্ট, যে সেক্টর নিয়ে আমি কনফিডেন্ট, আমি এখন থেকে একটা ইনভেস্ট করে রাখবো, এর ফলে আমার মিসিং আউট হবে না। এরপর যদি হচ্ছে আমার এক্সপেকটেশন মতো হচ্ছে মার্কেট র্যালি করে, তখন নতুন করে ফার্দার আমি যদি ক্যাপিটাল অ্যালোকেট করি, প্রবলেম নেই, কারণ বিকজ আমি হয়তো লো কস্টে একটা অলরেডি ইনভেস্টমেন্ট করে রেখেছি। সো এটা হচ্ছে একটা ব্যালেন্সড অ্যাপ্রোচ, আমার রিস্ক ম্যানেজমেন্টটা হয়, অ্যাট দ্য সেম টাইম মেক শিওর করতে পারি যে মার্কেট র্যালি করলে সেটা আমি মিস আউট করব, এভারেজ কস্টটা কম থাকবে, এভারেজ কস্টটা কম থাকবে। তাহলে একটা 3 বছরের ফান্ড যদি আমি বা আপনি ইউটিলাইজ করতে যান, তো ইকুইটি আপনি কি ফিল করছেন যে ইকুইটি পজিশন যা নেওয়ার আসলে এই 25 সালে নিয়ে নিতে হবে? আমার যেটা এক্সপেকটেশন, যদি ওই অনুযায়ী পারফর্ম করে পুরো ইকোনমি, তাহলে হচ্ছে হয়তো আমরা দেখবো 25 সালের কোনো একটা জায়গাতেই হচ্ছে ইন্টারেস্ট রেট ড্রপ করা শুরু করছে। সো ইন্টারেস্ট রেট যখন ড্রপ করে, তখন ক্যাপিটাল মার্কেট র্যালি করে। আর আমাকে যদি অ্যাকচুয়ালি এই র্যালির বেনিফিট নিতে হয়, তাহলে আমাকে হচ্ছে ইন্টারেস্ট রেট কমার আগে থেকেই, যখন আমি মোটামুটি ডিরেকশন পাচ্ছি কমা উচিত, লজিক্যালি বুঝতে পারছি, তখন থেকে ইনভেস্টমেন্টটা শুরু করা উচিত। সো যেহেতু আমাদের এক্সপেকটেশন যে সেকেন্ড হাফ অফ 2025-এ ইন্টারেস্ট রেট কমতে পারে, সো আমার এখন থেকে ইনভেস্টমেন্টের জন্য প্রিপারেশন নেওয়া উচিত। সো যেটা বললাম যে আমি হয়তো এখন থেকে ইনভেস্টমেন্ট শুরু করব, টাকা ইনভেস্ট করা শুরু করব,
যখন সার্টেন হব সেকেন্ড হাফে গিয়ে যে ইন্টারেস্ট ড্রপ করছে তখন অ্যালোকেশন বাড়াবো, বাট শুরুটা এখন থেকে করা উচিত। আপনার সেক্টর প্রেফারেন্স? যে পলিটিক্যাল, ইকোনমিক এবং ইন্টারেস্টের ডাইনামিক চলছে, আমাকে সেই সেক্টরগুলোই পছন্দ করতে হবে যে সেক্টরগুলো হচ্ছে এর মধ্যে দিয়ে হচ্ছে গ্রো করতে পারছে, অ্যাটলিস্ট ওদের বিজনেস বা আর্নিংস হচ্ছে মেনটেন করতে পারছে। সো এখন হাই ইন্টারেস্টেড সিনারিও, আমরা যদি দেখি গভর্নমেন্টও হচ্ছে তাদের হচ্ছে বাজেট কাট করেছে, সো ইকোনমিতে একটা স্লো ডাউন ইম্প্যাক্ট আসছে। তো এরকম একটা পিরিয়ডে যেগুলো ডিফেন্সিভ সেক্টর থাকে, ফর এক্সাম্পল ফার্মাসিউটিক্যাল, কনজিউমার, এগুলো নর্মালি সবাই জন্য প্রিফারেবল হয় ইনভেস্টরদের জন্য। কেন? বিকজ এই প্রোডাক্টগুলো যে কোনো ইকোনমিক শ্রেণীতে মানুষের ব্যবহার করতেই হয়, এগুলোর বিজনেস কন্টিনিউ হয়। আমরা যদি রিসেন্ট আর্নিংস পারফরমেন্সও দেখি, যেগুলো আমাদের হচ্ছে ফার্মাসিউটিক্যালস কোম্পানি ছিল, কনজিউমার কোম্পানি ছিল, এরা এই ডিফিকাল্ট পিরিয়ডের মধ্যে দিয়ে আর্নিংস গ্রো করতে পেরেছে। সো পছন্দের লিস্টে এগুলাই চলে আসে। আর কিছু ফাইন্যান্সিয়াল কোম্পানির মধ্যে কিছু ব্যাংক আছে যারা হচ্ছে আগে থেকেই ইন্টারেস্ট রেটের চেঞ্জটা যখন 2023 বা 2024-এর শুরুর দিকে যখন ইন্টারেস্ট রেট বাড়া শুরু করেছিল, তার আগে থেকে ডাইমেনশনগুলো বুঝতে পারে। তারা সেই অনুযায়ী দেখা যাচ্ছে যে ডিপোজিট কালেক্ট করে সেগুলো ট্রেজারি বিল্ডে হচ্ছে বন্ডে ইনভেস্ট করেছে, ওখান থেকে ওদের ইনকাম স্ট্রংলি গ্রো করেছে। যখন ইন্টারেস্ট রেট কমবে ওখান থেকে ওদের স্ট্রং ইনকাম হবে। সো এরকম ওই ব্যাংকগুলো যদি আইডেন্টিফাই করা যায় তাহলে সেটাও ইনভেস্টমেন্টের জন্য গুড অপরচুনিটি হতে পারে। সিলেক্টেড কিছু আইটি কোম্পানিজ থাকতে পারে যাদের হচ্ছে লেভারেজ কম, সেই কোম্পানিগুলো ইনভেস্টমেন্টের জন্য গুড অপশনস। আর যেহেতু এখন ইন্টারেস্ট রেট হাই কারেন্টলি, যেগুলো যে কোম্পানিগুলো লেভার্ড কোম্পানি বেশি লোন নিয়েছে তাদের হচ্ছে তারা এখন একটু স্ট্রাগল করছে। সো এই কোম্পানিগুলো এই মুহূর্তে হয়তো প্রিফারেন্স লিস্টে একদম টপই থাকবে না, বাট যখন হচ্ছে ইন্টারেস্ট রেট ড্রপ করা শুরু করবে তখন সেই কোম্পানিগুলোর দিকেও দেখানো যায়। 2024-এর দিকে যখন আমরা অ্যানালাইসিস করতাম তখন আমরা এই ইন্টারেস্ট রেট বাড়ছিল, তখন আমরা লেভার্ড কোম্পানিতে ইনভেস্ট করার জন্য ডিসকারেজ করতাম। এখন আমরা রাইট নাও ইনভেস্ট করতে বলছি না, বাট আগে একসময় এই কোম্পানিগুলোতে, এখন এই কোম্পানিগুলো আমরা ওয়াচ লিস্টে নিয়ে আসছি, বিকজ ইন্টারেস্ট রেট যদি কমে যায় দেখা যাবে একটা কোম্পানি, লেটসে ফর এক্সাম্পল এসিআই, ওর 5,000 কোটি টাকার মতো হচ্ছে লেটসে লোন আছে, যদি 2%ও ইন্টারেস্ট রেট ড্রপ হয় তাহলে এখান থেকে আসলে 100 কোটি টাকার মতো হচ্ছে ফাইন্যান্সিয়াল এক্সপেন্স কমে যাওয়া উচিত। সো এটার ইম্প্যাক্ট হয়তো আর্নিংসে পড়তে পারে। সো এরকম লেভার্ড কোম্পানিগুলো এখন আমরা ওয়াচ লিস্টে রাখা উচিত। রাইট ওয়ে হয়তো ইনভেস্ট করবো না, বাট যখন ইন্টারেস্ট রেট সাস্টেনেবলি কমা শুরু করবে তখন হচ্ছে ইনভেস্ট করা যেতে পারে। আচ্ছা, এবার আমরা পার্টিকুলার স্টকে আসি। যেমন ফার্মা সেক্টরে আপনার টপ 2 বা 3 পিক যদি বলেন। সো ফার্মা সেক্টরে আমাদের টপ পিক হচ্ছে দুটো কোম্পানি, একটা হচ্ছে স্কয়ার ফার্মা আর একটা হচ্ছে ইবনে সিনা। স্কয়ার ফার্মা লার্জেস্ট ফার্মাসিউটিক্যালস কোম্পানি, সবার পরিচিত নাম, খুব নতুন করে বলার কিছু নাই। প্রায় 5 থেকে 6,000 কোটি টাকার মতো ব্যালেন্স শিটে ক্যাশ পড়ে আছে, ওখান থেকেও হাই রিটার্ন হচ্ছে। এবং কোভিডের টাইম থেকে দেখছে যে কোনো ইকোনমিক শ্রেণীতে থাক না কেন স্কয়ার ফার্মা মোটামুটি ডিসেন্ট একটা গ্রো করে আসছে, এবং কোম্পানিটা এখন 10p নিচে ট্রেড হচ্ছে, ডিভিডেন্ড ইল্ডও 5%-এর কাছাকাছি, সবকিছু মিলে একটা ওয়েল ব্যালেন্সড কোম্পানি। আর সেকেন্ড আমাদের প্রিফারেন্স হচ্ছে ইবনে সিনা। কম্পারেটিভলি ছোট সাইজের কোম্পানি স্কয়ারের চেয়ে, স্কয়ার 1 নম্বর কোম্পানি, ইবনে সিনা টপ 20-এর মধ্যেই আছে। হিস্টোরিক্যালি কোম্পানিটা অনেক হাই রেটে গ্রো করে আসছে। সো গ্রোথ পার্সপেক্টিভে ইবনে সিনা হচ্ছে দেখা যাচ্ছে লাস্ট 10 বছরে 15% রেটের প্রফিট গ্রো করে আসছে। সো এই কোম্পানিটার ইনভেস্টমেন্ট প্রতি বছর অন অ্যান এভারেজ। সো গ্রোথ পার্সপেক্টিভে এই কোম্পানিটা হচ্ছে দেখা যেতে পারে। ব্যাংক থেকে আমাদের টপ পিক হচ্ছে ব্র্যাক ব্যাংক, যে অলরেডি ব্যাংকের ডাইমেনশনটা বলে আসলাম, যে যারা হচ্ছে এই ইন্টারেস্ট রেটের চেঞ্জটা আগে থেকে অ্যান্টিসিপেট করে ট্রেজারি বিল অ্যান্ড বন্ডে হচ্ছে ইনভেস্ট করতে পেরেছে, তাদের মধ্যে হচ্ছে ব্র্যাক ব্যাংক অন্যতম। সো গোয়িং ফরওয়ার্ড যখন ইন্টারেস্ট রেট কমা শুরু করবে তখন ট্রেজারি ইনভেস্টমেন্ট থেকে ওদের সাবস্ট্যান্সিয়াল হচ্ছে ক্যাপিটাল গেইন হওয়ার চান্স থাকে। অ্যাট দ্য সেম টাইম ওর বিকাশ ওর একটা কনসার্ন, সেটা হচ্ছে এত বছর লসে ছিল, এখন ওখান থেকে স্ট্রং প্রফিট গ্রোথ হচ্ছে। সো সবকিছু মিলে ব্র্যাক ব্যাংকের আর্নিংস গ্রোথ কন্টিনিউ হওয়া উচিত। সো এগুলো হচ্ছে মেজর রিজন যে কারণে আমরা হচ্ছে ব্র্যাক ব্যাংক পছন্দ করি। ব্র্যাক ব্যাংকের পরে আপনি যদি আর 2টা বা 3টা ব্যাংক পিক করতে চান? ব্র্যাক ব্যাংকের পর পছন্দের ব্যাংকের তালিকা থাকবে সিটি ব্যাংক। সিটি ব্যাংকে হচ্ছে ডিপোজিট গ্রোথ হাই হয় এবং ওরাও ট্রেজারিতে ইনভেস্ট করেছে। সো ব্র্যাক ব্যাংক পর সেকেন্ড কোম্পানি হিসেবে সিটি ব্যাংক দেখা যেতে পারে। আদার ম্যানুফ্যাকচারিং যেমন মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো সম্পর্কে যদি আপনার? মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর একটা বেনিফিট হচ্ছে ওরা অনেক ওয়েল ম্যানেজড হয় এবং যে কোনো সিনারিওর মধ্যে ওরা কোনো না কোনোভাবে গ্রোথ বের করে আনে। তো মাল্টিন্যাশনাল কোম্পানির মধ্যে যে কোম্পানিটা আমাদের নজরে পড়েছে সেটা হচ্ছে ম্যারিকো বাংলাদেশ।
ওরা প্যারাশুট হেয়ার অয়েল বিক্রি করে। সো এরকম একটা ডিফিকাল্ট ম্যাক্রো ইকোনমিক সিনারিওর মধ্যেও ম্যারিকোর হচ্ছে টপ লাইনে গ্রোথ জেনারেট করে যাচ্ছে। অ্যাট দ্য সেম টাইম গত কয়েক বছর দেখেছি আমরা ওদের ডিভিডেন্ড কাট হয়েছিল বিকজ বাট এই বছর থেকে আবার ওদের ডিভিডেন্ড হচ্ছে হাই ডিভিডেন্ড পে আউট শুরু হয়েছে। সো এইসব বিচারে আমরা হচ্ছে ম্যারিকোতে আমাদের টপ পিক লিস্টে রেখেছি। শুধুই ম্যারিকো? শুধুই ম্যারিকো। কারণ টেলিকম সেক্টর থেকে কিছু টেলিকম সেক্টরটা আমরা অ্যাকচুয়ালি একটু অবজার্ভ করছি বিকজ এখন তো হচ্ছে হাই ইনফ্লেশনের সিনারিও, মানুষের পারচেস পাওয়ারে এফেক্ট পড়ছে। তো এরকম সিনারিওতে দেখা যাচ্ছে যে মানুষ তাদের ন্যাচারাল মানে যেগুলো দরকারি প্রোডাক্ট সেগুলোতেই হচ্ছে মেনলি ফোকাস করে। সো গ্রামীণফোন, রবি দুটোই তো টেলিকম সেক্টর থেকে অ্যাকচুয়ালি মার্কেটে লিস্টেড। গ্রামীণফোনের ডিভিডেন্ড পে আউট ভালো, অন্যদিকে রবি হচ্ছে এতদিন গত 2-3 বছর আগে প্রফিটে ছিল না, এখন হচ্ছে সাস্টেনেবলি প্রফিট গ্রো করছে। সো গ্রোথ গ্রামীণফোন ডিভিডেন্ডের দিক থেকে ভালো, রবি হচ্ছে আর্নিংস গ্রোথের দিক থেকে ভালো। বাট আমরা এগুলো নিয়ে কল নেওয়ার আগে একটু অবজার্ভ করছি, একটু ওয়াচ লিস্টে রেখেছি বিকজ আমরা দেখতে যাচ্ছি যে এরকম এনভায়রনমেন্টের মধ্যে দিয়ে ওরা কীভাবে অপারেট করে, দেন হচ্ছে আমরা ডিসাইড করবো যে এটা টপিক লিস্টে নিয়ে আসবো কিনা। মাঝারি সাইজের কিছু কোম্পানি আছে যেগুলো এর মধ্যে হয়তো আপনারা খুবই কম ইন্টারেস্ট দেখান, এর মধ্যে আপনার চোখে কিছু আছে কিনা? মার্কেটের এখন যে পি আমি যদি সেই অনুযায়ী সেগ্রিগেট করি, আমি দেখবো যে লার্জ ক্যাপ কোম্পানি পি এখন এই মুহূর্তে সবচেয়ে কম আছে। আমরা নর্মালি যে কাজটা করি, আমরা হচ্ছে যে কোম্পানিগুলো পজিটিভ আর্নিং থাকে সেগুলো নিয়ে একটা পি ক্যালকুলেট করি। তো লার্জ ক্যাপের বাস্কেটের পি হচ্ছে এখন 9.5, মিড ক্যাপের হচ্ছে 13 থেকে 14-র মধ্যে, আর স্মল ক্যাপের হচ্ছে 18-র মধ্যে। তো যেহেতু হচ্ছে লার্জ ক্যাপে এত চিপ, আমাদের ফোকাস হচ্ছে এখন লার্জ ক্যাপের দিকে। মিড সাইজ কোম্পানির মধ্যে যে কিছু কোম্পানি আমরা দেখতে পাচ্ছি সাস্টেনেবল আর্নিংস গ্রোথ হচ্ছে। ফর এক্সাম্পল আইটিসি একটা কোম্পানি আইটি সেক্টরে কাজ করে। সো ডিজিটাল বাংলাদেশের ডিজিটাল ট্রানজাকশনের গ্রোথের সাথে হচ্ছে ওদের বিজনেস পারফরমেন্স কানেক্টেড। সো আমরা দেখে আসি এই কোম্পানিটা লাস্ট কয়েক কোয়ার্টার ধরে স্টেডি গ্রোথ আছে এবং গোয়িং ফরওয়ার্ড এটা কন্টিনিউ হতে পারে। সো মিড সাইজ কোম্পানির মধ্যে এটা আমাদের পিক লিস্টে চলে এসেছে। যে লেভার্ড কোম্পানি যেগুলো, যে ইন্টারেস্ট রেট সাইকেল যদি আপনার রিভার্স করে তখন আপনার টপ 3 পিক বা ওয়াচ লিস্টে টপ 3 লেভার্ড কোম্পানি নিয়ে আমরা এখন হচ্ছে অবজার্ভ করছি। সো এখন পর্যন্ত আমরা কোনো কিছু পিক লিস্টে নিয়ে আসিনি, যদি হচ্ছে অপরচুনিটি ক্রিয়েট হয় তখন হচ্ছে আমরা আবার রিভিজিট করবো বা আপডেট করবো আমাদের লিস্ট। রাইট নাও আমরা জাস্ট আমাদের অবজার্ভ করছি যে ইন্টারেস্ট রেট কিরকম পে হয়। আমাদের মার্কেটে যে লেভার্ড কোম্পানি আছে এগুলোর মধ্যে বড় কোম্পানি বলতে আসলে এসিআই আছে, কনস্ট্রাকশন সেক্টরের মধ্যে হচ্ছে বিএসআরএম কোম্পানিগুলো আছে। সো নর্মালি আমরা চেষ্টা করি হচ্ছে আমাদের ইউনিভার্স আমরা হচ্ছে এইসব কোম্পানির ওয়াচ লিস্টে রাখি। সো যদি কখনো অপরচুনিটি ক্রিয়েট হয় তো ওখান থেকে হতে পারে, বাট এটা হচ্ছে গোয়িং ফরওয়ার্ড হয়তো বলতে পারবো ফার্দার অ্যানালাইসিস করার পর। এখনই রাইট অ্যাপে হচ্ছে কোনো ক্লিয়ার করে দিতে পারছি না। ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট, আপনারা ওয়ান অফ দ্য টপ ব্রোকারেজ ফার্মস যারা কিনা ফরেন ইনভেস্টরদেরকে সার্ভ করেন। তো যে 5 আগস্টের পরে একটা স্পাইক এসেছিল, যে আপনার নেট বায়ার ছিল তারা, পরবর্তীতে আবার যে আমরা এর গতিধারা ঠিক থাকেনি, নেট সেলারই শেষ পর্যন্ত তারা হয়েছে, তাদের সেন্টিমেন্ট এখন কেমন দেখছেন? সো ফরেন ইনভেস্টররা বাংলাদেশ থেকে হচ্ছে একটা টাইমে হচ্ছে ইনভেস্টমেন্ট কমিয়ে নিয়েছে, যেটা আপনি বললেন। ওয়ান অফ দ্য মেজর রিজন ছিল হচ্ছে ফ্লোর প্রাইসের কারণে। বিকজ যখন হচ্ছে ফ্লোর প্রাইস হয় ওরা শেয়ার সেল করে টাকা নিতে পারে না, কারণ ওরাও তো হচ্ছে ওদের ক্লায়েন্টের টাকা ম্যানেজ করে। সো যখন ফান্ড উইথড্রল থাকে ওদের হচ্ছে কোনো না কোনো মার্কেট থেকে টাকা সেল আউট করতে হয়। তো ফ্লোর প্রাইসটা উঠে যাওয়ার পর অনেক ফরেন ফান্ড ম্যানেজার হচ্ছে বাংলাদেশ নিয়ে হচ্ছে মানে ফ্লোর প্রাইস ইন্ট্রোডিউস করার পর অনেক ফান্ড ম্যানেজার হচ্ছে বাংলাদেশ নিয়ে অনেক ডিপ্রেস ছিল। বাট রিসেন্ট টাইমে আমরা দেখতে পাচ্ছি রেজিম চেঞ্জ হওয়া, অ্যাট দ্য সেম টাইম IMF এর থেকে টাকা পাওয়া, তারপর বিশাল একটা কারেন্সি ডেপ্রিসিয়েট হওয়া, সবকিছু মিলিয়ে বাংলাদেশ ওখান থেকে যখন টার্ন আউট করছে অনেক ফান্ড ম্যানেজারই হচ্ছে নতুন করে ইন্টারেস্ট দেখাচ্ছে। বাট কোনো ফান্ড ম্যানেজার যদি একবার মার্কেট থেকে চলে যায়, সেই মার্কেটে ফেরার আগে সে কিছুটা সময় নেয় হচ্ছে বুঝতে। এখন পর্যন্ত যেটা দেখছি ফান্ড ম্যানেজাররা বুঝতে যাচ্ছে যে বাংলাদেশের পলিটিক্যাল সিনারিও ডায়নামিক কীরকম হতে পারে, ইন্টারেস্ট সিনারিও কী হতে পারে। অ্যাট দ্য সেম টাইম কারেন্সি নিয়েও হচ্ছে তারা তাদের কোয়ারিজ পাচ্ছে। সো যদি এই ইন্ডিকেটরগুলো ইমপ্রুভ করা শুরু করে তাদের ব্যাক করার পসিবিলিটি থাকবে। আমরা এখন যদি 3 বছর মেয়াদি একটা ইনভেস্টমেন্ট প্ল্যান করতে যাই, আপনি কি ফোরসি করছেন যে এই যে 25, 26, 27?
25টা আমি ধরে নেব হচ্ছে একটা গ্রাউন্ড স্টেজের মতো। আমাকে যা আমি অ্যালোকেট করতে চাই ফান্ড, আমাকে এই ফান্ডটা এখনই গুছিয়ে ফেলতে হবে, আমার অ্যাসেট অ্যালোকেশনটা এখনই ঠিক করে নিতে হবে। যেহেতু এক্সপেকটেশন গোয়িং ফরওয়ার্ড হচ্ছে ইন্টারেস্ট রেট কমবে, সো আমার এখন হচ্ছে পোর্টফোলিও অ্যালোকেশনের একটা পার্ট হয়তো আমি হচ্ছে স্টক মার্কেটের দিকে হচ্ছে অ্যালোকেট করব। সো যেটা আমি বললাম যে পাকিস্তান বা শ্রীলঙ্কা যখন আমরা স্টাডি করেছি দেখেছি এই দুটো মার্কেটে দুইটা ফ্যাক্টর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ছিল। একটা হচ্ছে পলিটিক্যাল সার্টেনিটি, আর একটা হচ্ছে ইন্টারেস্ট রেট। যখন পলিটিক্যাল সার্টেনিটি কাম ব্যাক করেছে এবং ইন্টারেস্ট রেট ড্রপ করেছে তখন দুটো মার্কেটে স্ট্রং রিটার্ন হয়। শ্রীলঙ্কার মার্কেট হচ্ছে বটম থেকে 70%-এর মতো রিটার্ন জেনারেট করে, পাকিস্তানের মার্কেট বটম থেকে পিকে প্রায় হচ্ছে 200%-এর মতো রিটার্ন জেনারেট করে। সো এই দুটো সিনারিও যদি বাংলাদেশের মার্কেটে একসাথে প্লে আউট করে তাহলে একটা স্ট্রং রিটার্ন পসিবল। আমরা যদি প্রিভিয়াস কেয়ারটেকার গভর্নমেন্ট রেজিমের কথা চিন্তা করে দেখি, ব্যাক ইন 2007-2008, তখন হচ্ছে 2007 থেকে 7-এর দিকে একবার ইন্টারেস্ট ড্রপ করে, তারপর 2008-এ ইলেকশন হয়, 2008-এর শেষের দিকে ডিসেম্বরে, অ্যান্ড দেন 2009-এও ইন্টারেস্ট আবার ড্রপ করা শুরু করে। সো একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসে এবং অ্যাট দ্য সেম টাইম ইন্টারেস্ট রেট ড্রপ করে, এই দুটা কন্ডিশন যখন মিট আপ হয় তারপর কিন্তু আমরা 2009 স্টক মার্কেট দেখতে পাই এবং 2010 পর্যন্ত এটা কন্টিনিউ করে। সো এই দুটো কন্ডিশন যদি একসাথে মিট হয় তাহলে স্ট্রং র্যালি পসিবল। যদি যে কোনো একটা কন্ডিশন মিট হয় তখন আমরা হয়তো একটা মডারেট র্যালি দেখতে পারি। এবং এরকম টাইপের বড় র্যালি যখন হয় তখন দেখা যায় এটা আসলে একটা সাইকেল ধরে কন্টিনিউ করে। বাংলাদেশে ইন্টারেস্ট রেট সাইকেল নর্মালি দেখা যায় যে 2 থেকে 3 বছরেরই হয়। এখন প্রত্যাশা বিশ্লেষণ সেগুলো তো একসময় থাকেই, আমরা মানুষ আশায় বাঁচে। রিস্ক ফ্যাক্টরগুলো কি দেখছেন? এক নম্বর রিস্ক ফ্যাক্টর হচ্ছে জিও পলিটিক্স অ্যান্ড পলিটিক্যাল সিনারিও। বিকজ বাংলাদেশ একসময় ছোট একটা দেশ ছিল, ইকোনমি ছোট ছিল, এখন আমাদের ইকোনমি গ্লোবাল ডাইনামিক্সের সাথে হচ্ছে অনেক বেশি কানেক্টেড, আর গ্লোবাল ডাইনামিক্স এখন হচ্ছে জিও পলিটিক্স দিয়ে হচ্ছে ডিটারমাইন হয়। এবং জিও পলিটিক্স হচ্ছে আগে থেকে কল নেওয়া এটার উপর খুবই ডিফিকাল্ট। সো আমার কাছে মনে হয় এটাই হচ্ছে মেজর রিস্ক। আর আমরা যেরকম হচ্ছে দেখেছিলাম যে কোভিডের সময় যে জিনিসটা হয়েছিল, পুরো সাপ্লাই চেইন ডিসরাপ্টেড হয়েছিল, এটার ইম্প্যাক্ট দিয়ে আমাদের কারেন্সিতেও পড়েছিল। সো এক্সটার্নাল শক আমার কাছে এখন সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং মনে হয়, যে রিস্ক ফ্যাক্টর এটাই। এই জন্য হয়তো আমাদের যারা ইনভেস্টর আছে তাদের হয়তো গ্লোবাল পলিটিক্স ডাইনামিজম এবং হচ্ছে গ্লোবাল ইকোনমিক সিনারিওর দিকেও এখন হচ্ছে ফোকাস রাখা উচিত, দেশের পলিটিক্স অ্যান্ড ইকোনমিক সিনারিওর পাশাপাশি। দ্যাটস ওয়াই আপনি রিস্ক ম্যানেজমেন্টের কথা বলছেন, যে ধাপে ধাপে কেনা বেচা। তনয় ভাই, অসংখ্য ধন্যবাদ। ইট ওয়াজ ভেরি ক্লিয়ার। থ্যাংক ইউ বাবু ভাই ফর হ্যাভিং মি। দর্শক, 25 সাল আসলে নানান সম্ভাবনা এবং চ্যালেঞ্জ নিয়ে ডিসকাশন হচ্ছে, যে এন্ট্রির কল, যে এখন শেয়ার কিনতে হবে, এটা আসলে যারা বুলিশ ইনভেস্টর্স, যারা কিনা আপনার বেশি দামে বেচার জন্য ধরে রাখেন কিংবা একটা শেয়ার থেকে দীর্ঘমেয়াদে লভ্যাংশ এবং ক্যাপিটাল গেইন এক্সপেক্ট করেন, তারা আসলে একদম শেষ দামে আসা পরে সেখান থেকে রিভার্স করবে সেই আশায় বসে থাকেন না। তিনি একই কথা আসলে বলছেন, এবং হি ওয়াজ সেইং যে প্রথম 6 মাস ইনফ্লেশন এবং যে সুদের হার, যে হাই রেট, সেগুলোর একটা ইম্প্যাক্ট থাকবে, যে মার্কেটে আমরাও দেখতে পাচ্ছি যে স্লাগিশ, অনেক ভালো আর্নিংস আসছে, তারপরেও একটু বাড়তে গেলেই কেউ না কেউ আসলে সেল প্রেশার। তো তার কল হচ্ছে যে সুদের হার যখন একটা সাইক্লিক রিভার্সাল হয়, তার সাথে আমাদের যদি ইলেকশন অ্যান্ড পলিটিক্যাল ফ্যাক্টরস সেগুলো পজিটিভ ডিরেকশনে থাকে, এক্সটার্নাল শকগুলো নতুন করে আপনার অ্যাড না হয়, তাহলে একটা স্ট্রং মার্কেট আমরা পাবো নেক্সট 3 ইয়ার্সে। আর যদি পলিটিক্যাল ফ্যাক্টরসগুলো ইমপ্রুভ খুব না করে, সুদের হার কমতে থাকে কিংবা সুদের হার না কমে পলিটিক্যাল ইমপ্রুভমেন্ট হয়, তখন আমরা একটা মডারেট র্যালি পাবো। এবং এন্ট্রির জন্য তিনি বলছেন 25-এর ফার্স্ট হাফ হোক সেকেন্ড হাফ হোক, এই সময়ের মধ্যেই আসলে একটা এন্ট্রি আমাদের শুরু করতে হবে, আদারওয়াইজ দেয়ার ইজ এ রিস্ক অফ মিসিং আউট। এবং কনফার্মেশন হয়ে যাওয়ার পরে সবসময় যেটা হয় ফাইন্যান্সিয়াল মার্কেটে, যে কনফার্মেশন হয়েছে, আপনার পজিটিভ ডিরেকশন আপনি দেখতে পাচ্ছেন, ইটস ক্লিয়ার অ্যান্ড এভিডেন্ট, বাই দিস টাইম আপনার কস্ট বেড়ে যাবে। আমাদের অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন।